হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তোমরা আমার আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো যে আমরা গ্যাংটকে এসে বিকেলবেলায় একটা ট্রাভেল এজেন্সির সঙ্গে আমরা পরের দিন কোথায় কি ঘুরবো সেই সব নিয়ে একটা আলোচনা করে নিয়েছিলাম। সেই মতোই আজকে সকালবেলা আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। নাথুলা যাওয়ার সময় এটা হচ্ছে প্রথম চেকপোস্ট। এখানটায় তোমরা নাথুলা যাওয়ার সময় যে পারমিটটা দরকার হয় সেই পারমিটটা এখানটায় তোমাদের শো করাতে হবে। তোমরা হয়তো ভাবছো যে তোমরা এই পারমিট কি করে বার করবে, তো তোমাদের এইসব ঝামেলা কিচ্ছু করতে হবে না। তোমরা যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে নাথুলাতে যাবে তাদেরকে বললেই তারা এই পারমিট বার করে দেবে। কিছু দূর আসতেই আমাদের গাড়িটা আবার এখানটা থামাতে হলো, কারণ সিকিম ফরেস্ট থেকে 20 টাকা আমাদের ট্যাক্স পে করতে হবে। আমরা 20 টাকা দিয়ে দিলাম, আর তারাও আমাদেরকে একটা স্লিপ দিয়ে দিল। নাথুলা কিন্তু পাহাড়ের অনেকটা ওপরে, যাদের শ্বাসকষ্ট আছে তাদের কিন্তু ওপরে নিঃশ্বাস নিতে একটু অসুবিধা হতে পারে, তো তোমরা এখান থেকে ছোট্ট অক্সিজেনের সিলিন্ডার নিয়ে যেতে পারো। এছাড়াও গ্লাভস, টুপি, হালকা খাবার এইসব অনেক কিছুই তারা এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করে, তো তোমরা এখান থেকে কিনে নিতে পারো। আজকের ওয়েদারটা ভীষণই খারাপ। কালকে রাতের থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো অবধি বৃষ্টি কমার নামই নিচ্ছে না, গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে। কালকে রাতে বৃষ্টি হওয়া দেখে আমরা তো সবাই ধরেই নিয়েছিলাম যে আমাদের পারমিট হয়তো ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু আমাদের কপাল খুবই ভালো ছিল, পারমিট ক্যান্সেল হয়নি, তো যার জন্য আমরা বরফ দেখার জন্য ভীষণই এক্সাইটেড। আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে বলছিলেন আমরা সকাল সকাল বেরিয়ে খুব ভালো করেছি, কারণ রাস্তাঘাটে গাড়ি ঘোড়া এখনো কম আছে। যেই বেলা বাড়া শুরু হবে তখনই নাকি গাড়ি ঘোড়ার চাপ অনেক বাড়তে থাকবে। রাস্তায় যেতে যেতে আমরা এরকম লাল, নীল, হলুদ, সবুজ কালারের পতাকাগুলো টানানো দেখছিলাম অনেক জায়গায়। এরপর দাদার কাছে শুনতেই তিনি জানালেন, সিকিমের লোকেরা যখন তাদের খুব কাছের লোককে হারায় তখন তার আত্মার শান্তির কামনার জন্য তারা এই পতাকাগুলো লাগিয়ে থাকেন। হঠাৎ করেই ওয়েদারটা ভীষণই খারাপ হতে শুরু করে, চারিদিকে মেঘে পুরো ভরে গেছে, সামনের থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর জানো তো, রাস্তার পাশে এই সাদা সাদা বরফগুলো পড়ে থাকতে দেখে আমরা সবাই তো ভীষণ হ্যাপি হয়ে গেছিলাম। যেতে যেতে রাস্তার দুপাশে তোমরা শুধু আর্মি ক্যাম্পই দেখতে পাবে। 2 থেকে 3 কিলোমিটার পর পরই এক একটা করে আর্মি ক্যাম্প রয়েছে। সামনেই রয়েছে চায়না বর্ডার, তো যার জন্য সিকিউরিটি পারপাসে এখানে অনেক জায়গায় ভিডিও করা একদমই বারণ। এখানটায় তো ওয়েদার পুরো মিনিটে মিনিটে চেঞ্জ হচ্ছে, কোথা থেকে একদল মেঘ এসে পুরো চারিদিকটা ঘিরে রেখেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা কিন্তু অনেকটা রাস্তা চলে এসেছি। আমাদের ড্রাইভার দাদা এইবার একটা রেস্টুরেন্টের সামনে এসে গাড়িটা দাঁড় করালো। গাড়ির ভেতরে না খুব একটা ঠান্ডা বোঝাই যাচ্ছিল না। গাড়ি থেকে আমরা যেই নেমেছি আমাদের ঠান্ডায় পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা কোনো মতে রেস্টুরেন্টের ভেতরে ঢুকেছি। রেস্টুরেন্টের ভেতরে আমি ভিডিও করতে পারিনি, কারণ অতিরিক্ত ঠান্ডার জন্য আমার মাথা ভীষণ ব্যথা করছিল। আমরা যেহেতু সকালবেলা কোনো রকম খাওয়া দাওয়া করে বেরোইনি, তো যার জন্য আমরা 4 জনের ম্যাগি অর্ডার করি, আর সেখানে বসে বসে ম্যাগি ট্যাগি খেয়ে আমরা আবার বেরিয়ে পড়ি। আর একটা কথা বলে দিই, ওই রেস্টুরেন্টের ভেতরেই তোমরা ওই বরফে চলার জন্য বুট জুতো প্লাস বড় বড় জ্যাকেটগুলো ভাড়া পেয়ে যাবে, তো তোমরা যদি চাও তাহলে সেখান থেকে ভাড়া করে পরে নিতে পারো। বরফ পড়ার জন্য রাস্তা ভীষণই স্লিপারি হয়ে গেছে। তারপরে ওয়েদারের এইরকম অবস্থা, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। এরকম রাস্তায় খুব দক্ষ ড্রাইভার ছাড়া গাড়ি চালানো কিন্তু প্রায় অসম্ভব। তোমাদের তো আমি আগেই বলেছি এখানটার ওয়েদার পুরো মিনিটে মিনিটে চেঞ্জ হয়। এখন দেখো আবার রোদ উঠে গেছে, ওয়েদার একদম পুরো ক্লিয়ার। সামনের পাহাড়টা পুরো সাদা বরফে ঢাকা রয়েছে, যা দেখতে ভীষণ সুন্দর লাগছে। আমরা তো কেউ চোখই ফেরাতে পারছিলাম না, এত সুন্দর লাগছে। একটা কথা তো মানতেই হবে, মেঘটা কিন্তু বেশ ভালো টাইমেই সরে গেছে, নাহলে তো এই সুন্দর ভিউটা দেখতেই পারতাম না। রাস্তার দুপাশে উঁচু উঁচু করে তার কাটার বেড়া দেওয়া রয়েছে, আর এই পাশটাতে রয়েছে আর্মি ক্যাম্প। আমাদের দেশের জন্য এই ঠান্ডা, তুষারপাত সবকিছু উপেক্ষা করে যারা এইখানটায় রয়েছে তাদেরকে সত্যি আমি স্যালুট জানাই। আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে বলছিলেন এখন যেই ঠান্ডা সেটা নাকি ঠান্ডাই না, এই নভেম্বর ডিসেম্বর আসলে এখানে এত তুষারপাত হয় যে এখানে চলাফেরার জায়গা থাকে না।
আমরা কিন্তু সাঙ্গু লেকে প্রায় চলেই এসেছি। গ্যাংটক থেকে সাঙ্গু লেকের দূরত্ব হচ্ছে প্রায় 40 কিলোমিটার। পুরোটাই কিন্তু পাহাড়ি রাস্তা, আর আমরা এখন 12,313 ফুট উচ্চতায় রয়েছি, মানে বুঝতেই পারছো কতটা ওপরে রয়েছি আমরা। চলে এসেছি আমরা সাঙ্গু লেকে, এটা হচ্ছে মেন গেট, আর তার সামনে হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা। তো এখনো কোনো লোকজন আসেনি, আমরা এত সকাল সকাল চলে এসেছি যে পুরো জায়গাটাই ফাঁকা রয়েছে। গেটের পাশেই একটা লোক বুট জুতোগুলো রেন্টে দিচ্ছিল। তো আমরা তো ওই রেস্টুরেন্ট থেকে জুতোগুলো নিয়েছিলাম না, তো যার জন্য এখান থেকে আমরা জুতোগুলো পরে নিলাম। বাইরে ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো তার জন্য আগে টুপিটা মাথায় পরে নিলাম, এরপর চললাম লেকের দিকে। ভেতরে ঢোকার জন্য কোনো রকম টিকিটের দরকার হবে না, এটা একদমই এন্ট্রি ফ্রি। ভেতরে ঢুকতেই দেখলাম চারিদিকে পুরো সাদা বরফের ঢাকা, আর এই প্রথমবার বরফ দেখার এক্সাইটমেন্ট কিন্তু আলাদাই। লেকের পাশ দিয়ে রাস্তা করে দেওয়া রয়েছে, আমরা এখন রাস্তা ধরে ধরে সামনের দিকেই যাচ্ছি। আর এই বরফগুলো না এখন মেল্ট হচ্ছে, যার জন্য রাস্তাটা প্রচণ্ড স্লিপারি। তাই জন্যই একটু আস্তে আস্তে হাঁটতে হচ্ছে, কারণ এখানটায় যদি আমি এখন পড়ে যাই তাহলে আমার জামা প্যান্ট সব ভিজে যাবে, আর সেটা আমি একদমই চাই না। কোথা থেকে মেঘের দল এসে চারিদিকটা কিন্তু আবার ঢেকে নিয়ে আসছে। তো ওপরটায় রয়েছে কেবিল কার, তো ওই ওপরটাতে তোমাদেরকে পরে নিয়ে যাব, আগে এদিকটা ঘুরে নিই। আমার পায়ে ভীষণ ঠান্ডা লাগছিল, আমি অলরেডি মোজা পরেছিলাম, তারপরে আমি এই জুতোটা পরেছিলাম, তবুও জানি না আমার ঠান্ডা মানছিলই না। আমি তোমাদেরকে বলবো তোমরা যখন এখানটায় ঘুরতে আসবে তখন অবশ্যই মোটা মোজা আর হাতে হ্যান্ড গ্লাভস পরে আসবে, কারণ এখানটায় অসম্ভব ঠান্ডা। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই বরফ নিয়ে খেলা করছিল, আর আমিও সৌতমের গায়ে বরফ ছুঁড়ে মারছিলাম। নিচের বরফগুলো কেমন যেন একটু নোংরা নোংরা লাগছিল, যার জন্য আমি ওপর থেকে বরফগুলো নিচ্ছিলাম, আর ওপরে উঠতে গিয়ে আমি পড়েও গেছি। ভাগ্য ভালো ছিল যে বরফের ওপরেই পড়েছি, তার জন্য সেরকম কিছুই হয়নি। আমরা কিন্তু এই সাঙ্গু লেক থেকে আবার রিটার্ন করব। তার কারণ হচ্ছে নাথুলার দিকে পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, আর গাড়িগুলোকে এখান থেকেই আবার রিটার্ন পাঠানো হচ্ছে। নাথুলা তো আমাদের যাওয়া হবেই না, তাছাড়াও যে বাবা মন্দির ছিল সেটাও আমাদের আর যাওয়া হলো না। নাথুলা কিন্তু এখান থেকে আরো অনেকটা ওপরে, তো যার জন্য তুষারপাত ওখানে হতেই থাকে। আর তোমাদের তো আমি আগেই বলেছি তুষারপাত হলে রাস্তা ভীষণই স্লিপারি হয়ে যায়, আর সেই জন্যই একটা গাড়ি অ্যাক্সিডেন্টও করেছে, তো তার জন্য রাস্তাটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। যাই হোক, মন খারাপের কোনো জায়গা নেই, কারণ সেফটি ফার্স্ট। আর আমি তো ভগবানের কাছে অনেক থ্যাঙ্কফুল যে আমি অন্তত সাঙ্গু লেক অব্দি আসতে পেরেছি, কারণ কালকে যারা এসেছিল তারা এই লেক অব্দিও আসতে পেরেছিল না, কারণ ওয়েদার এতই খারাপ ছিল। তবুও আমি যে সাঙ্গু লেক অব্দি এসছি এটাই আমার কাছে অনেক। বেলা বাড়ার সাথে সাথে আস্তে আস্তে কিন্তু ভিড়টাও অনেক বেড়ে গেছে। আর এখানটায় রয়েছে ভারতের সব থেকে উঁচু রোপওয়ে, এটা কিন্তু কাশ্মীরের গুলমার্গ থেকেও অনেকটা ওপরে। অনেকেই রোপওয়েতে যাওয়ার জন্য টিকিট কাটছে, তো চলো টিকিট কাউন্টারের সামনে যাওয়া যাক, আর তোমাদেরকে টিকিটের প্রাইসটাও একবার বলে দিই। আমরা চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে। রোপওয়েতে চড়ার জন্য এখান থেকে তোমাদেরকে টিকিট কাটতে হবে। টিকিটের প্রাইস এক একজনের 360 টাকা করে। আমরা কিন্তু রোপওয়েতে যাইনি, তার কারণ হচ্ছে এখানকার ঠান্ডায় আমাদের পুরো সবার নাজেহাল অবস্থা, আর ওপরে গেলে তো আরো বেশি ঠান্ডা, তো যার জন্য কেউই আর রাজি হলো না যাওয়ার জন্য। যাই হোক, এখন আমরা হাঁটতে হাঁটতে ওপরের দিকটায় চলে আসলাম, আর এখানটা এসে দেখলাম সবাই এখানটায় দাঁড়িয়ে ছবি তুলছে, কারণ এখান থেকে ছবি তুললে পেছনের ব্যাকগ্রাউন্ডটা ভীষণ ভালো আসছে। তাই জন্য আমিও দাঁড়িয়ে কটা ছবি তুলে নিলাম। আমরা এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রোপওয়েগুলোর আসা যাওয়া দেখছিলাম, যা দেখতে না বেশ ভালো লাগছিল। রোপওয়েতে করে তোমরা কিন্তু পাহাড়ের অনেকটা ওপরে চলে যেতে পারবে, আর এই রাস্তাটা কিছুক্ষণ আগে একদম ফাঁকা ছিল, এখন দেখো লোকে পুরো ভর্তি। চারিদিকটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এটা হচ্ছে রোপওয়েতে ওঠার জায়গা, তো এখানটায় সবাই দেখলাম লাইন দিয়ে রয়েছে রোপওয়েতে ওঠার জন্য। এখানটায় দেখো লেখাই রয়েছে এশিয়ান হাইয়েস্ট কেবল কার সার্ভিস, যেটা তোমাদেরকে 14,500 ফুট ওপরে নিয়ে যাবে। আমাদের ঘোরাফেরা মোটামুটি কমপ্লিট, আমরা বাইরে বেরিয়ে এসেছি। আমাদের সামনে দিয়ে এখন আর্মির গাড়ি পাস হচ্ছে, আর গাড়িগুলোর সামনের চাকাতে মোটা মোটা চেন লাগানো রয়েছে। স্লিপারির হাত থেকে বাঁচার জন্য এরকম চাকায় চেন লাগানো রয়েছে। এখানটায় পরপর অনেকগুলো ইয়াক দাঁড় করানো রয়েছে, তোমরা যদি চাও তাহলে ইয়াকের পিঠে চেপে তোমরা কিন্তু এই সাঙ্গু লেকটা ঘুরে দেখতে পারো। চলো তাহলে এবার আমরা বাড়ির দিকে রওনা দিই। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। আজকের মতো টাটা।